স্নেহামা, স্নেহামা, দরজা খোল। এই দেখো বিক্রম, বিক্রম, বেয়াই মশাই, বেয়াই মশাই, দরজা খুলুন, দরজা খুলুন বেয়াই মশাই। এই রে, কি হলো? বিক্রম, স্নেহামা, কোথায় গেলি তোরা সব? কোথায় গেলি রে? শ্যামা, শ্যামা, দরজা খোল, দরজা খোল মা, দরজা খোল, দরজা খোল। শ্যামা, বিক্রম, বিক্রম, দরজা খোল। বেয়াই মশাই, ও বেয়াই মশাই, শ্যামা, শ্যামা, আমি এসে গেছি রে, আমি এসে গেছি শ্যামা, আমি এসে গেছি। দরজা খোল বিক্রম, একবার আমার মেয়েকে দেখতে দিন, আমি মেয়েকে একবার দেখবো। সাল 2023, কলকাতার শহরতলিতে জনৈকা গৃহবধূ স্নেহা চৌধুরীর ফোন পায় তার বাবা অনাথ সুর। স্নেহা অনাথ বাবুকে বলে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তার নাকি প্রচণ্ড অশান্তি হচ্ছে, তাকে নাকি মারধর করা হচ্ছে, এমনকি তাকে নাকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। মেয়ের ফোন পেয়ে অসহায় বাবা অনাথ বাবু মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যান। তারপর কি হলো জানতে হলে দেখতে হবে আজকের এই রোমহর্ষক পর্ব। কি হয়েছে নাকি? এত চেঁচাচ্ছেন কেন? পাড়া মাথায় করবেন নাকি? দরজাটা কি ভেঙে দেবেন? স্নেহা, স্নেহা কোথায়? স্নেহা, স্নেহা নেই। নেই মানে? বৌমা, বৌমা একটু আগে, একটু আগে, একটু আগে কি? সুইসাইড, সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে। কি বলছেন কি? ও তো এই 8 ঘন্টা আগে আমার সাথে কথা বললো। ওই 8 ঘন্টার মধ্যেই ও সুইসাইড করেছে। কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে? কোথায় স্নেহা? শোবার ঘরে। শোবার ঘর? দেখি, দেখি কোথায় শোবার ঘর, দেখি। স্নেহা, স্নেহা, স্নেহা মা, স্নেহা মা, স্নেহা মা, কি হলো রে মা? কি হলো রে মা? কি সর্বনাশ হলো রে মা? বাবা উঠুন, বাবা কাঁদবেন না বাবা, কাঁদবেন না। এখন আর কেঁদে কি লাভ বলুন? যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার সুইসাইড করেছে। আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন যে আপনার মেয়েকে ভূতে মেরে ঝুলিয়ে দিয়েছে? ভূত? ভূতে নয়, মানুষ, এই বাড়ির মানুষরাই আমার মেয়েকে খুন করে ওইভাবে ঝুলিয়ে দিয়েছে। কি বলছেন দাদা? বৌমা তো আমাদের মেয়ের মতোই ছিল। ওকে কেন কেউ মানে এই বাড়ির লোকেরা মেরে ঝুলিয়ে দেবে ফ্যানে বলুন তো? 8 ঘন্টা আগেও ও আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করছিল। ও আমাকে বলছিল, হ্যাঁ রে মা, তুই এত কাঁদছিস কেন রে মা? আমি আর পারছি না বাবা, ওরা আমার উপর ভীষণ অত্যাচার শুরু করেছে বাবা। তোমার জামাই আমাকে মেরেছে। সর্বনাশ! আমাকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছে বাবা। সে কি রে বাবা? আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি পিঙ্কি আর রিঙ্কিকে নিয়ে চলে যাবো। তুমি তাড়াতাড়ি এসো। শোন না, শোন আমার কথাটা শোন, একটু ঠান্ডা মাথায় শোন। দেখ, তুই যদি ওদেরকে ওখান থেকে নিয়ে চলে আসিস না, ওরা তোদেরকে আর পরে ফিরিয়ে নেবে না। আমি আর ফিরতে চাই না বাবা, আমি এখানে থাকতে চাই না। তুমি তাড়াতাড়ি এসো, তোমাদের পায়ে পড়ি বাবা, তুমি তাড়াতাড়ি এসে আমাদেরকে নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, তুই এত কাঁদিস না মা, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। আমার মেয়ে বাঁচতে চেয়েছিল, ও সন্তানদের নিয়ে আমার কাছে চলে যেতে চেয়েছিল, আর 8 ঘন্টার মধ্যে ও এইভাবে নিজেকে শেষ করে ফেললো। এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে হয়তো চাপ সহ্য করতে পারিনি,
তাই হয়তো বেচারি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। যাকে যে গেছে সে গেছে, এখন ভালোই ভালো শ্মশানে গিয়ে দাহ সৎকারটা করে দিলেই হলো। দাঁড়ান দাঁড়ান, দাহ মানে? আমার মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশ আসবে, তদন্ত হবে, তারপরে সব দায়ের প্রশ্ন আসবে। পুলিশ? আবার থানা পুলিশ কেন বাবা? অহেতুক এসব করে লাভ কি বলুন? অহেতুক নয়, আমি 100% শিওর যে আমার স্নেহা মা কিছুতেই সুইসাইড করেনি। তাই আমি পুলিশ ডাকবই। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। চাদরটা খোলো তো। উপাস থেকে ছবিটা তোলো। থানায় ফোনটা কে করেছিল? স্যার স্নেহা চৌধুরীর বাবা। কিন্তু 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 কি? কিন্তু ওনার দাবি এটা সুইসাইড নয়, কোল্ড ব্লাডেড মার্ডার। স্নেহা চৌধুরীর বয়স কত? ওই ধরুন 32 কি 33 হবে। স্নেহা চৌধুরী কি করতো? সিম্পল হাউস ওয়াইফ। আর ওর স্বামী? ওই তো উনি ওখানে দাঁড়িয়ে আছেন। ওনাকে ডাকুন তো, একবার কথা বলবো। বিক্রম বাবু, এদিকে একবার আসবেন। আমি? এখানে তো বিক্রম নামে আপনি ছাড়া আর কেউ নেই। এদিকে একবার আসুন, স্যার আপনার সাথে কথা বলতে চান। নমস্কার। আপনি মৃতার স্বামী তো? হ্যাঁ। আপনি কি করেন? একটা ইলেকট্রিক্যাল গুডসের দোকান আছে। কোথায় সেটা? কাছে, বাজারের ওখানে। আপনাদের কত বছর হলো বিয়ে হয়েছে? ওই ধরুন প্রায় বছর 10। এই ধরুন প্রায় বছর 10 মানে? আপনি কনফার্ম নন? পাক্কা 10 বছর আমাদের বিয়ে হয়েছিল। গেল মার্চ মাসে 10 তারিখ আমাদের 10th অ্যানিভার্সারি ছিল। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। আপনাদের ছেলে মেয়ে? আমার দুটো মেয়ে, একজনের বয়স 8 বছর আর একজনের সবে 3 মাস আগে হয়েছে। কোথায় তারা? ছোটটা মায়ের কাছে ঘরে ঘুমোচ্ছে। আর 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 কি? আর বড় মেয়ে ওর দাদুর সাথে ড্রয়িং রুমে আছে। স্যার দাদু বলতে স্নেহার বাবা, যিনি আমাদের ফোন করেছিলেন। ঠিক আছে, আমি বাকিদের সঙ্গে একবার কথা বলবো, তবেই আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। সারাদিন চেঁচাচ্ছে, একটু চুপ কর না বাবা। সারাদিন ট্যা 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 ট্যা। আসুন বাবা, ওনারা তোমাদের সাথে কথা বলতে চান। আপনি স্নেহার শ্বশুর, তাই তো? হ্যাঁ। আপনার নাম? সাধন চৌধুরী। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কয়েক বছর হলো রিটায়ার করেছি। আপনাদের মধ্যে কে প্রথম স্নেহাকে ঝুলন্ত অবস্থায় দেখেছে? আমার ছেলে। ও দেখে চিৎকার করতে আমরা গিয়ে দেখি বৌমা গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তারপর আপনারা থানায় ফোন করেননি কেন? আসলে 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 বলুন বলুন। আসলে ওই সময় এতটাই টেন্স ছিলাম যে মাথা কাজ করছিল না। মানে ওই সময় কি করা উচিত সেটা ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু আজ রাতেই হঠাৎ স্নেহার বাবা এ বাড়িতে এলেন কেন? সেটা আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? আপনার স্ত্রী? হ্যাঁ, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না স্যার। আমিও কিছু জানি না স্যার। আপনার বৌমা কি ইদানিং খুব মানসিক চাপে ছিল? কি জানি। কি জানি মানে? আপনার পুত্রবধূ সম্পর্কে আপনারা কোনো খোঁজ খবর রাখতেন না? ও তো আমাদের সাথে ভালো করে কথাই বলতো না স্যার। কেন? এরকম কেন? আসলে বৌমা। সে কি, তোমরা আলাদা হয়ে যাবে বৌমা? হ্যাঁ, আমার পক্ষে আর এই বাড়িতে আপনাদের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু বৌমা তোমাদের সমস্যাটা কি?
বসতে প্রতিটা পদে পদে সমস্যা। কোনটা শুনবেন বলুন? কিন্তু কিন্তু তুমি তো আমাদের কোনোদিনও মুখ ফুটে জানাওনি বৌমা। সব কথা কি মুখ ফুটে জানাতে হবে মা? আপনারা নিজেরা কিছু বোঝেন না? মানছি, যদি আমরা বুঝে না থাকি সে ভুলটা আমাদের, কিন্তু তুমি তুমি একবার আমাদের জানাবে না? আমরা কি তোমার পর বৌমা? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি যদি নিজের মুখে না বলতে পারো, তুমি তো বিক্রমকে দিয়েও আমাদেরকে বলাতে পারতে। সেই তো, এরকম তো আমরা বলিনি যে তোমাদের কোনো কথা আমরা শুনবো না। থাক বাবা, এত কথায় তো কাজ নেই। তাছাড়া আমি যখন ঠিক করেছি আমি বিক্রমের সঙ্গে আলাদা হয়ে যাব, তখন এই কথাটা আপনাদের আগাম জানিয়ে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি, তাই জানালাম। কিন্তু আমাদেরও তো জানতে হবে বিক্রম আলাদা সংসার পাততে চায় কি না। একদম একদম ঠিক, আমিও ঠিক এই কথাটাই জানতে চাই যে বিক্রমও কি আলাদা সংসার পাততে চায়। বিক্রম, বিক্রম, সকাল সকাল এরা না। মা, কি হয়েছে গো? একবার নিচে আয় তো বাবা। ওকে অহেতুক ডেকে কি হবে মা? আমি তো বলছি, আমার কথাটা কি যথেষ্ট নয়? অদ্ভুত অদ্ভুত কথা বলছো বৌমা, তুমি অদ্ভুত কথা বলছো। হ্যাঁ, বিক্রম কি চায় না চায় সেটা আমাদেরকে জানতে হবে না? কি হয়েছে? কি হয়েছে? কি সকাল সকাল তো চিৎকার করছো কেন? এসব এসব কি শুনছি বিক্রম? কি শুনলে আবার? বাবা, তুই আমাদের ছেড়ে চলে যেতে চাস, অন্য সংসার পাততে চাস? তোমাদের বৌমার তো সেরকমই ইচ্ছে মা। থাক, বৌমার কি ইচ্ছে সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন বল তুই কি চাস? কি হলো কি? কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওনাদের জানিয়ে দাও তোমার কি মতামত। না মানে আমার এই বাড়ি ছেড়ে যাবার ইচ্ছা নেই। সে কি? কাল রাতেই তো তুমি বললে আমাকে যে তুমি আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও। এখন পাল্টি খাচ্ছ কেন বিক্রম? পাল্টি নয় স্নেহা, তুমি সবসময় তোমার মতামতকে আমার উপর চাপিয়ে দিয়েছো। আমি কি চাই না চাই সেটা কখনো আমাকে স্পষ্ট করে বলতে দিয়েছো? না না বৌমা, এটা কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। হ্যাঁ, ও যখন আলাদা হতে চাইছে না, তুমি কেন ওকে জোরাজুরি করছো বলো তো? ঠিক আছে, ঠিক আছে, তোমরা থাকো তিনজন মিলে এই ঘর সংসার দিয়ে। আমি আজকেই আমার বাচ্চা নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব। আর বিক্রম, তুমি রেডি থেকো, তোমাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবো। চলি, কোর্টে দেখা হবে। এটা কতদিন আগেকার ঘটনা? লাস্ট উইক। তারপর কি স্নেহা বাচ্চাদের নিয়ে সত্যিই বাপের বাড়ি গেছিল? না না, যাইনি ম্যাডাম। কেন? আসলে আমি ওকে অনেক বুঝিয়ে সুঝে আটকে রেখেছিলাম। কিন্তু স্নেহার সমস্যাটা ঠিক কি নিয়েছিল? ওর তো সপ্তাহতেই সমস্যা ছিল স্যার। ও তো আমাদের সহ্যই করতে পারতো না। কেন? এরকম কেন? নেচার নেচার পর্যন্ত, মানে স্বভাব, ওর স্বভাবটাই ওরকম ছিল। বিক্রম, আজ কি আপনার সঙ্গে স্নেহার কোনো ঝামেলা হয়েছিল? মানে ঝগড়া টগড়া বা ওই জাতীয় কিছু? কই না তো। কিচ্ছু হয়নি? না। আপনারা বাড়িতে এতজন লোক, অথচ কেউ কিছু টের পেলেন না যে বাড়ির একজন এইভাবে সুইসাইড করছে, এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছে? আসলে আমি আর বাবা টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিলাম, তাই আমরা কিছু বুঝতে পারিনি স্যার। আর আমি তো রান্নাঘরে ছিলাম। আর সেই সুযোগেই বৌমা এই কাণ্ডটা ঘটিয়েছে। ঠিক আছে, আপনাদের কাছ থেকে যা যা জানার ছিল আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। আপাতত আমরা না বললে আপনারা কেউ কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না, ওকে? ঠিক আছে স্যার। স্নেহার বাবা কোথায়? স্যার, উনি বড় নাতনিকে নিয়ে নিচে বসার ঘরে বসে আছেন। ওনার সাথে একবার কথা বলাটা খুব দরকার। ওকে স্যার, চলো।
অনাথ বাবু, স্যার আপনার সাথে একটু কথা বলতে চান। এখন আর কথা বলে কি হবে স্যার? আমার তরতাজা মেয়েটাই তো চলে গেল। দেখুন অনাথবাবু, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে যাতে জাস্টিস পায় সেজন্য আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আপনার আমার জামাই আর জামাইয়ের বাবা মাকে অ্যারেস্ট করুন, তাহলেই আমার মেয়ে জাস্টিস পাবে। আপনার মুখের কথায় তো এইভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না। আমাদের দরকার এভিডেন্স, তথ্য প্রমাণ, সাক্ষী। এগুলো ছাড়া কাউকে আমরা কিভাবে অ্যারেস্ট করব বলুন তো? স্যার স্যার আমি তো সবচেয়ে বড় সাক্ষী। আপনি সবচেয়ে বড় সাক্ষী মানে? আজ সন্ধ্যেবেলা আমার মেয়ে আমাকে ফোন করেছিল। হ্যাঁ মা বল। বাবা বাবা আমি ঠকে গেছি বাবা। কি বলছিস? বিক্রম বিক্রম যে এতটা নীচ, এতটা খারাপ আমি ভাবতে পারিনি। দেখ, আমি তোকে তখনই বলেছিলাম যে তুই ওই ছেলেকে বিয়ে করিসনি। তখন যদি তুই আমার কথা শুনতিস তাহলে তোর আজকে এই দিনটা দেখতে হতো না। কি করে বুঝবো বাবা? ও তো তখন খুব ভালো ভালো কথা বলতো, খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, নিজেকে নিজেকে খুব প্রগতিশীল আর আধুনিক দেখাতো, সবসময় নীতি আদর্শের রাগ গাইতো বাবা। এই তো ভাবতে পারো, আমি আমি পরপর দুটো মেয়ের জন্ম দিয়েছি বলে আমাকে যা নয় তাই বলে অপমান করে, বলে বলে আমি নাকি অশুভ ওর জন্য, ওর বাড়ির জন্য। আমি নাকি অপয়া। ছি 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 ছি। আর আমার শ্বশুর শাশুড়ি হয়েছে তেমনি, কোথায় ওকে বাধা দেবে, ওকে বারণ করবে, ওকে উস্কায় বাবা। কি বলবো বলতো, এই অশান্তি আমি আর নিতে পারছি না। আমার তাহলে কি অবস্থা বাবু বাবা? হ্যাঁ রে মা, তুই এত কাঁদছিস কেন রে মা? আমি আর পারছি না বাবা, ওরা আমার উপর ভীষণ অত্যাচার শুরু করেছে বাবা। তোমার জামাই আমাকে মেরেছে। সর্বনাশ! আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছে বাবা। সে কি রে বাবা? আমি এখানে আরেক মুহূর্ত থাকতে চাই না। আমি পিঙ্কি আর রিঙ্কিকে নিয়ে চলে যাবো। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ শোন না, শোন আমার কথাটা শোন, একটু ঠান্ডা মাথায় শোন। দেখ, তুই যদি ওদেরকে ওখান থেকে নিয়ে চলে আসিস না, ওরা তোদেরকে আর পরে ফিরিয়ে নেবে না। আমি আর ফিরতে চাই না বাবা, আমি এখানে থাকতে চাই না। তুমি তাড়াতাড়ি এসো, তোমার দুটো পায়ে পড়ি বাবা, তুমি তাড়াতাড়ি এসে আমাদেরকে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, তুই এত কাঁদিস না মা, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। স্যার, আধ ঘন্টার মধ্যেই আমি এখানে পৌঁছে যাই। স্যার এসে দেখি সদর দরজা বন্ধ, সব দরজা জানলা বন্ধ। স্যার অনেক ডাকাডাকি করলাম, কেউ সাড়া দিল না। দরজা অনেক ধাক্কালাম, কেউ স্যার খুললো না। তারপর আমার বেয়ান দরজাটা খুলে স্যার আমাকে দেখেই কিরকম রেগে গেল, বিরক্ত হলো, আর বললো আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু কি? কিন্তু স্যার আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না স্যার, ও তো বাঁচতে চেয়েছিল। স্যার আমার দুই নাতনিকে নিয়ে ও আমার কাছে চলে আসতে চেয়েছিল। ও বলেছিল বাবা আমাদের নিয়ে যাও। স্যার আত্মহত্যা করলে তো একটা সুইসাইড নোট থাকবে, আমার মেয়ে তো কোনো সুইসাইড নোট লিখে যায়নি স্যার। কোনো সুইসাইড নোট রিকভার হয়েছে? না স্যার, আমি তন্ন করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সুইসাইড নোট পাইনি। স্যার আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার মেয়ের মুখে আর চোখের তলায় স্যার আঘাতের চিহ্ন। তারপরে স্যার প্রথমে ওকে ওরা প্রচন্ড মারধর করে, তারপর স্যার সবাই মিলে ওকে মেরে ওকে ঝুলিয়ে দেয় স্যার। হ্যাঁ
হ্যাঁ স্যার, ভিকটিমের বাঁ চোখের নিচে আর ঠোঁটের নিচে কালশিটের দাগ আছে। আমাদের নজরে সেটা পড়েছে। ঠিক আছে, তুমি বডিটাকে আপাতত পোস্টমর্টমে পাঠিয়ে দাও আর ঘরটা সিল করে দাও। ওকে স্যার। অনাথবাবু, আপনি চাইলে এখনই আমাদের থানায় একটা এফআইআর দায়ের করতে পারেন। আমরা এটুকু বলতে পারি, আমরা আপনার পাশে আছি। সেই রাতেই থানায় মৃতা স্নেহা চৌধুরীর বাবা অনাথ সুর, স্নেহা চৌধুরীর স্বামী বিক্রম চৌধুরী, স্নেহা চৌধুরীর শ্বশুর সাধন চৌধুরী এবং স্নেহা চৌধুরীর শাশুড়ি গীতা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমরা কিন্তু অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 3 জনকে গ্রেপ্তার করিনি। আমরা অপেক্ষা করছিলাম স্নেহা চৌধুরীর পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ কেসটা যদি খুনের হয় তাহলে অভিযোগ গুরুতর, আর অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কেস যদি হয় তাহলেও অভিযোগ মারাত্মক। আর পরদিনই আমাদের হাতে আসে স্নেহা চৌধুরীর ময়না তদন্তের রিপোর্ট, যা দেখে আমরা চমকে উঠি। স্যার। হ্যাঁ বলো। পিএম রিপোর্টটা দেখুন। সে কি? স্নেহা চৌধুরীর বাবার অভিযোগই ঠিক স্যার। তাই তো দেখছি। আর স্নেহার দেহে একাধিক চোট আর আঘাতের চিহ্নও রয়েছে। মাই গড। পোস্টমর্টম রিপোর্ট পরিষ্কার বলছে স্নেহাকে আগে গলা টিপে খুন করা হয়েছে, কারণ ওর গলার হাইওয়েট বোন ভাঙা। তার মানে গলা টিপে মেরে বডিটা সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একদমই তাই স্যার। তবে আরেকটা জিনিসও খুব পরিষ্কার। কি? বলো বলো। সেদিন রাতে ওই বাড়িতে বাইরে থেকে কেউ ঢোকেনি, আর ওই দিন ওই রাতে ওই বাড়িতে ছিল শুধুমাত্র স্নেহা, ওর স্বামী, 2 সন্তান আর শ্বশুর শাশুড়ি। আপনাদের মধ্যে কে প্রথম স্নেহাকে ঝুলন্ত অবস্থায় দেখেছে? আমার ছেলে। ও দেখে চিৎকার করতে আমরা গিয়ে দেখি বৌমা গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তাই আমার মনে হচ্ছে স্যার, যা করার ওই বাড়ির লোকই করেছে। অ্যাবসলিউটলি। বাচ্চা দুটো তো আর কিছু করেনি, যা করেছে বাড়ির বড়রাই। তাহলে স্যার এখন আমাদের কি করণীয়? ছাড়ুন। আরে সব কটাকে গাড়িতে তোলো। আরে ছাড়ুন, কি করেছি নাকি? আরে ছেড়ে দিন, লাগছে লাগছে তো। বাবু, বাবু রে। আমি কিন্তু কোর্টে যাব, সবার নামে মানহানি মামলা দায়ের করব। আরে কি করেছি আপনি? ধরছেন কেন? আরে আরে কেন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। স্নেহা চৌধুরীর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাকে হত্যা করে তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর এই কাজ যে বা যারা করেছিল আমরা তাদের গ্রেপ্তার করেছিলাম ঠিকই, কিন্তু খুনের মোটিভ আমাদের কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছিল না। তাই আমরা এই অভিযুক্ত 3 জনকে আমাদের কাস্টাডিতে নিয়ে শুরু করি ম্যারাথন জেরা। আর তাতে উঠে আসে এক ঘৃণ্য কাহিনী। আপনারা যদি ভেবে থাকেন স্নেহা চৌধুরীর মার্ডারটা আপনারা বেমালুম সুইসাইড বলে চালিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা 3 জন মূর্খের স্বর্গে বাস করছেন। স্যার, স্নেহা কিন্তু মার্ডার হয়নি, ও কিন্তু আত্মহত্যাই করেছে। হ্যাঁ স্যার, আত্মহত্যা, সুইসাইড সুইসাইড। আর তাছাড়া ওকে মারবে কে? বাড়ির সবাইকে খুব ভালোবাসতো। আপনারা কথার মারপ্যাচে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতেই পারেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, সব প্রমাণ কিন্তু আপনাদের বিপক্ষে। প্রমাণ? কিসের প্রমাণ? পোস্টমর্টম রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে মৃত্যুর আগে স্নেহাকে বেধড়ক মারধর করা হয়েছিল। ওই বাড়িতে সেই রাতে বাইরের কেউ ঢোকেনি। আপনারা ছাড়া স্নেহাকে মারধর কে করবে? আর পিএম রিপোর্ট অনুযায়ী স্নেহার গলার হাইওয়েট বোন ভাঙা ছিল। অর্থাৎ ওকে আগে গলা টিপে মারা হয়েছে, তারপর ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আপনারা বলবেন স্নেহা আত্মহত্যা করেছে? এইসব রিপোর্ট দিয়ে কিছু প্রমাণ হয় না অফিসার। তাই নাকি?
পোস্টমর্টম রিপোর্ট দিয়ে কিছু প্রমাণ হয় না, না? পোস্টমর্টম রিপোর্ট মিথ্যে, সায়েন্স মিথ্যে। বুঝলো কি ভাওতা? তুই ঠিক করে দিবি কোনটা ঠিক কোনটা ভুল। লাগবে, যদি না মুখ খুলিস আরো লাগবে। দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দিন, আমার খুব লাগবে। এই বুড়ি, তুই তো শুধু তোর ছেলেকে খাতির যত্ন করছি, এরপরে তো তোকে আদর আপ্যায়ন করবো। আমাকে মারবেন না, আমি হাত জোড় করছি আপনাদের কাছে, আমার মাকে কিছু করবেন না প্লিজ, আমি হাত জোড় করছি। তাহলে ভালোই ভালোই বলে দে, স্নেহাকে খুন করে জ্বলিয়ে দিয়েছিলে কেন? আমি স্নেহাকে খুব ভালোবাসতাম অফিসার, 2 বছর প্রেম করে ধুমধাম করে ওকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর এই দেখো, আবার ভিজে গামছাটাকে এখানে রাখলো বিছানার ওপরে। কেন? ধরো টেবিলে রাখো, ধরো। টেবিলে রাখো। আদার এলাচ দিয়ে গরম গরম চা করে এনেছি, খেয়ে নাও চটপট। হ্যাঁ গো, বাইরে বৃষ্টি থেমে গেছে? কখন থেমে গেছে? দেখো, তুমি ঠিক করে গাটাও মুছো না। কি হলো আবার আজকে? কি আবার হবে? আজ ভালোবাসা একদম উতলে উঠেছে যে। তোমার একটা খবর দেওয়ার আছে। কি খবর? তুমি বাবা হতে চলেছ। কি বলছো গো তুমি? হ্যাঁ, কি বলছো? এই ইয়ার্কি মারছো না তো? দেখ, এসব নিয়ে কেউ ইয়ার্কি মারে? উফ, সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতাম বাবা হব বাবা হব, আর আজকে শেষমেশ এতদিন পরে আপনার স্বপ্নটা সত্যি হলো। বাবা, তুমি ছোটবেলা থেকে বাবা হওয়ার স্বপ্ন দেখতে? হ্যাঁ গো, হ্যাঁ। আরে আমি তো বাচ্চার নামও ঠিক করে ফেলেছি। কি নাম ঠিক করে ফেলেছো শুনি? বাচ্চার নাম রেখেছি বৈভব। বৈভব? হ্যাঁ, কেন? নামটা খারাপ বুঝি? পছন্দ হয়নি তোমার? না, বৈভব তো ছেলের নাম। হ্যাঁ তো। তুমি কি করে জানলে আমাদের ছেলেই হবে? আমি ছেলেই চাই, একটা ফুটফুটে দুরন্ত দর্শী ছেলে, যে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে, যে আমার ব্যবসাকে আরো বড় করে তুলবে। কিন্তু আমাদের যদি মেয়ে হয়? আমি মেয়ে চাই না, আমি ছেলে চাই, ছেলে, বুঝেছো? দেখুন, আমি চাই যে স্নেহার ডেলিভারিটা আমার বাড়ি থেকেই হোক। বাড়িতে ডেলিভারি হবে কি দাদা? ডেলিভারি তো হসপিটালে, নার্সিংহোমে হয়। আপনার বাড়িতে ডেলিভারি হবে, এর কেমন কথা দাদা? হ্যাঁ, নার্সিংহোমেই হবে, তবে নার্সিংহোমে যাওয়ার আগে পর্যন্ত আমার কাছেই থাক। না না, তা কি করে হয়? কেন হয় না বেআই মশাই? আসলে স্নেহার তো মা নেই, আর তাছাড়াও দিদি, বোন, জামাই কেউ তো নেই। হ্যাঁ, আপনি একা পুরুষ মানুষ, কি করে সামলাবেন বলুন তো? তাছাড়া আপনার যথেষ্ট বয়স হয়েছে দাদা, সেটা তো বুঝতে হবে। না না, তার জন্য কোনো অসুবিধা নেই, আমি ওই সেন্টার থেকে আয়ার ব্যবস্থা করে নেব। কি দরকার দাদা? পেনশন তো পান ওই জট সামান্য, তাই দিয়ে শুধু শুধু নষ্ট করার কি দরকার? দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চাই যে আমার নাতি বা নাতনি যাই হোক না কেন, তারা জন্মাবার পর আমার কাছে এসেই থাকুক। নাতি নাতনি আবার কি? বলুন নাতি, আমার শুধু নাতি হবে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে যে আপনার নাতিই হবে? দেখুন, ঈশ্বর যা চাইবেন তাই হবে, তবে
নাতি বা নাতনি যেই আসুক না কেন আমরা মন থেকে তাকে বুকে টেনে নেব। না, ওসব নাতনি টাতনি আমরা চাই না, আমরা শুধু ছেলেই চাই। ছেলে হলে বংশের প্রদীপ, আমাদের বংশটাকে আগে এগিয়ে নিয়ে যাবে। তাই সব মেয়েটে আমাদের একদম চলবে না। চলে এসো। সত্যি ভয় করছে বাবা, যদি যদি আমার সত্যি মেয়ে হয়। তুই চিন্তা করিস না মা, যা হবে দেখবি ভালোই হবে। কি গো, বেরোচ্ছ? বলছি দোকান থেকে কখন আসবে গো? কেন? বলোই না। রোজ দুপুরে যেরকম খেতে আসি সেরকমই আসবো, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? না মানে বেবি ফুড তো প্রায় শেষের দিকে, তা তুমি ফেরার পথে যদি আরেকটা আনতে। আমার টাকার গাছ আছে তাই না? রোজ রোজ বেবি ফুড কিনে এনে তোমার মুখের সামনে ধরতে হবে? রোজ রোজ কোথায়, যখন যেরকম প্রয়োজন সেরকমই তো আনছো। শেষ হয়ে গেছে বলেই তো আনতে বলছি। এত তাড়াতাড়ি শেষ হয় বা কি করে? হ্যাঁ, লাস্ট তো তুমি 20 দিন আগে এনেছিলে, এতদিন চালাবো কি করে বিক্রম? চালাতে হবে, বুঝেছো? চালাতে হবে। দিয়েছো তো একটা মেয়ের জন্ম, আবর্জনা। তাও মেনে নিতাম যদি তুমি ছেলের জন্ম দিতে, কিন্তু এই মেয়ের জন্য একটা টাকা আমি খরচ করতে পারবো না। তুমি নিজেও তো একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছো বিক্রম, তোমার মাও তো একজন মেয়ে, একজন নারী, সেটা প্লিজ ভুলে যাও না বিক্রম। আমার বউয়ের নামে কথা, কথায় কথা আমার মাকে একদম তুলবে না। আমার মা আমার কাছে দেবী, আমার মার কথা তুললে না তোমার যুগটা টেনে ছিঁড়ে দেবো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। তারপর তারপর আমার বড় মেয়ের বয়স যখন 6 তখন স্নেহা আবার কনসেপ্ট করে। কিন্তু 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 কি? আমরা এবার ওকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে, শোনো বৌমা, এবার যদি তোমার মেয়ে হয় না তাহলে কিন্তু দক্ষ বাদিয়ে ছাড়বো। কিন্তু মা। চুপ, একদম চুপ। মেয়ে নয়, এবার আমাদের নাতি চাই। আর এবার যদি নাতি না হয় তাহলে তুমি তোমার সন্তানদের নিয়ে বাড়ি থেকে দূর হয়ে যাবে। কিন্তু আমার হাতে তো কিছু নেই বাবা। আমার বাবার মুখে মুখে তর্ক করছি। আর তোমার আইনি পিশাচিনি বাবা চলো চল। তারপর আমরা ভেবেছিলাম এবারে হয়তো বৌমার কোল আলো করে পুত্র সন্তান হবে, কিন্তু এবারেও সেই কন্যা সন্তান হলো স্যার। আমরা সেটা সহ্য করতে পারিনি। সে নিয়ে রোজ বাড়িতে অশান্তি হতো। তারপর একদিন সন্ধ্যায় ভেঙ্কি যা তো এই ঘর থেকে যা। ওকে আবার এই সন্ধ্যাবেলা ঘর থেকে তাড়াচ্ছ কেন? ওকে দেখলে আমার হার্টবিট জ্বলে যায়। যা তো দূর হ, যা। পিঙ্কি, পিঙ্কি একদম নাকামো করবে না। এই যা, চল। এই যে শোনো, যা বলার আছে বলো, আমি শুনছি। আমি আরেকটা ট্রাই নেব। ট্রাই? কিসের ট্রাই? বাচ্চা। আবার? হ্যাঁ হ্যাঁ, আবার। বিক্রম, আমি কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন বলো? অত ভেবে চিন্তে লাভ নেই।
এবার আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি আবার চেষ্টা করব, আর এবার যা হবে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র বিচার করে। বাবা বাবা, হ্যাঁ আমাকে পেটাচ্ছ, আবার আমার থেকেই বাচ্চা চাইছো? আজব নির্লজ্জ লোক তো তুমি। ফালতু কথা বললে না মেরে মুখটা ফাটিয়ে দেবো। বুঝছিস? লাগলে লাগুক, লাগুক লাগবে। শোন, ভালো করে শোন, আমার মা একজন জ্যোতিষীর সাথে কথা বলেছে। জ্যোতিষী বলেছে যে এবার তিথি নক্ষত্র বিচার করে একবার মিলন করলে পুত্র সন্তান হতে বাধ্য। কি রে, বুঝেছিস? তুমি কি মানুষ? তুমি তো শিক্ষিত, সায়েন্স গ্রাজুয়েট, তুমি সব কুসংস্কারে বিশ্বাস করো? তো বেরে, যদি বাঁচতে চাস আমি যা বলবো তাই করিস, নইলে মেরে তোকে ঝুলিয়ে দেবো। শালে আমি আর তোমার সাথে নেই, আমি তোমার সাথে থাকবো না, আমি কোনো ট্রাইও করবো না, আমি মরে গেলেও কোনো ট্রাই করবো না। তাহলে এটাই তো শেষ কথা? ঠিক আছে, আজ তাহলে আমি তোর মজা দেখাচ্ছি। বাবা, মা, কি হয়েছে নাকি? জল একেবারে মাথার উপর দিয়ে বইছে। মানে? তুমি যে জ্যোতিষীর সাথে কথা বলেছো সে কথা আমি তোমার বৌমাকে এইমাত্র বললাম। হ্যাঁ, তাতে কি? আর এটাও বললাম যে তিথি নক্ষত্র বিচার করে আরেকবার চেষ্টা করলে ঠিক আমাদের ছেলে হবেই। তা কি বললো বৌমা? ও আর বাচ্চা নেবে না বলছে। সে কি রে, বৌমা বাচ্চা নেবে না বলছে? আমাদের কিন্তু নাতি চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাট এনি কস্ট আমাদের নাতি চাই, এটা তুই বৌমাকে বলে দিবি। ও গাছ হয়ে দাঁড়িয়ে গেছে বাবা, আমি তো কিছুতেই রাজি করাতে পারছি না, রাজি হচ্ছে না। ও আর কি পেয়েছে নাকি? হ্যাঁ, এটা কি মামদোবাজি? ও কি পেয়েছে কি নিজেকে? এই শোন, চল তো দেখি ও কেমন বাচ্চা না নেয়। চল আমার সাথে। ওর একদিন কি আমাদের একদিন। চলো। তুমি এক্ষুনি এসো, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই যে নেকা ষষ্ঠী, বুড়ো মরকট বাপের কাছে আমাদের নামে চুগলি করছিলে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমি আজ পিঙ্কি আর নিঙ্কিকে নিয়ে এখান থেকে চলে যাবো। বাহ বাহ বাহ, হ্যাঁ এইভাবে বললেই কি এখান থেকে চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, এই তুই চলে গেলে আমাদের নাতির কি হবে? কে জন্ম দেবে? সে টাকা আমি নিয়ে বসে নেই। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? তবে এটাও মনে রেখে দাও যে তুমি যদি চলে যাও না, তাহলে আমরাও কিন্তু আমাদের ছেলের বিয়ে এই মাসের মধ্যে ড্যাং ড্যাং করে দেবো, এটা মনে রেখো। কি করে বিয়ে দেবেন? আমি তো চলে গেলে ওকে ডিভোর্স দেব না। আর হিন্দুরা একটা বিয়ে থাকতে আরেকটা বিয়ে করলে কি হয় জানেন? হাতে হাত করা পড়ে। এই, তুই আমাদের জেল খাটানোর হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছি না, সাবধান করছি। তোমরা আমাকে থানায় যেতে বাধ্য করো না। এই শয়তানি, তুই আমাদের থানায় নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব। সবাইকে জেল খাটাবো। তোমাদের জেল না খাটালে না শিক্ষা হবে না। তবে রে, ওই তুই হা করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তখন থেকে? হ্যাঁ, ওটাকে মেরে শেষ করে দিতে পারছিস না? মার ওটাকে শেষ করে। না, মার না।
বাবা আসার আগে লাশটাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিতে হবে। বাবা নামা, ধরো, চল ধরো বলিটা। বিশ্বাস করুন, এটা যদি কোনো অশিক্ষিত পরিবারে ঘটতো আমি বলতাম শিক্ষার অভাব, কিন্তু আপনাদের মতো ফ্যামিলি যারা শিক্ষিত তাদের এই ধরনের চিন্তা ভাবনা হয় কি করে? আমার ঘেন্না হচ্ছে, জাস্ট ঘেন্না। আপনারা রেডি থাকুন, আদালতে আমি আপনাদের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন করব। ছেলে হবে না মেয়ে জন্মাবে এটা আমাদের কারোর হাতে নেই। আধ্যাত্মিক চোখে দেখতে গেলে এটা ঈশ্বরের ইচ্ছা, আর বিজ্ঞানের চোখে দেখতে গেলে এটা কয়েকটা ক্রোমোজোমের মিলনের ফলাফল। তাই আজকের পৃথিবীতে ছেলে হোক বা মেয়ে হোক উভয়ই সমান। যেই জন্ম নিক তাকে সাদরে গ্রহণ করতে হবে, নইলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধীদের যে পরিণতি হয় সেটাই হবে। সাবধান থাকুন।